শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিগত দিনে বন্ধ হওয়া কলকারখানা পর্যায়ক্রমে চালু করা হবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চলছে শ্রমিক দলের সমাবেশে এমনটাই জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার শুধু শ্রমিকদেরই অধিকার বঞ্চিত করেনি, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে সবাইকে বঞ্চিত করেছে। শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনা করা হয়েছে, তারা যেন এদেশে কলকারখানা তৈরি করে এই বিষয়ে উৎসাহিত করে। হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের পরিবারের কথা চিন্তা করে হকারদের পুনর্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে। হকারদের জন্য জায়গা ঠিক করে ধীরে ধীরে তাদের পুনর্বাসন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার গঠিত হওয়ার পরে সাথে সাথেই আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে বসেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। শ্রমিকদের বৈষম্য দূরীকরণে সংসদ ও রাজপথে লড়াই চালিয়ে যাবে জামায়াত। অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে তিনি আরও বলেন, সারা বছর সবাই শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবায়ন করার সময় তা ভুলে যান। শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের উন্নয়ন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়, এমনটি মন্তব্য করেন তিনি। মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে শিল্প খাতের অগ্রগতি সম্ভব, তাই এই সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের ভেতরে শ্রমিকদের পাশাপাশি প্রবাসী শ্রমিকরাও চরম অবহেলা ও বঞ্চনার শিকার। রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব দূতাবাসগুলোর থাকলেও অনেক ক্ষেত্রে তাদের কার্যক্রমের কারণেই প্রবাসীদের ভোগান্তি বাড়ছে। এর আগে বিকেল ৩টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়। এই সমাবেশে সভাপতিত্ব করছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, 6 মাসে 6টি পাটকল চালু হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। মৌসুমী খাতুনের পক্ষে 2 লক্ষ টাকা। এ সময় বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ বক্তারা। বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে সরকার। বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার। আমরা বিশ্বাস করি, শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। আমাদেরকে বিভ্রান্ত করে যেন এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। বলেন, সেই ধারাবাহিকতায় শ্রমজীবী মানুষের কল্যাণে কর্মপরিকল্পনা করছে সরকার। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। রাষ্ট্রপতি বলেন, শ্রমিকদের অধিকার আরও সুসংহত করতে আইএলওর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকলে অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। জানান, ২ মাসের মধ্যে সরকার বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে। আগামী ৬ মাসে চালু হবে ৬টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে ৬টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপতি। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইরা জড়িয়ে না পড়েন, সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এনসিপি সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আয়োজনে শাহবাগে চলছে সমাবেশ। বিকাল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন। মঞ্চে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা এখনও বঞ্চিত। সমাবেশে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং শ্রমিক বান্ধব নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ মহান মে দিবস। দিনটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। কথা বলেন রাজনৈতিক ইস্যুতেও। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাতে ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। যশোরের জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে যোগ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি বন্ধ কলকারখানা চালুরও উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবার, একই সাথে আমরা সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আপনার পরিবারে আরেকটু সচ্ছলতা আনবার জন্য আমাদের উদ্যোগ জারি রয়েছে। মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ৩১ দফা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে তারেক রহমান নতুন দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি। কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার আয়োজনে সমাবেশে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের উপর জোর দেন তিনি। একটি মহল জাতিকে বিভক্ত রাখতে পুরনো বিতর্ক জিয়ে রাখতে চান বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা রেখে জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। রাজশাহীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। অংশ নেন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা, বরিশাল, রংপুর সহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা।
শ্রমিকরা এই দেশের চালিকা শক্তির একটি অংশ, তাই তাদের সেফটির দিকে যেন খেয়াল করা হয়। রাষ্ট্রের যত শিল্প ছিল আজকে সেই সব শিল্প অনেকটা বন্ধ হয়ে গেছে। অবিলম্বে এই বন্ধ ফ্যাক্টরি খুলে দিয়ে বেকারত্ব দূর করা হোক। এছাড়া নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরের শিল্পাঞ্চল সহ দেশজুড়েই শোভাযাত্রা, আলোচনা সভা, নানা কর্মসূচি পালিত হয়। মে দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বৃষ্টি নামলেই মৌচাক, রাজারবাগ, নয়াপল্টন, শান্তিনগর, পুরান ঢাকা, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যেন আতঙ্ক শুরু হয়। গত কদিনের বৃষ্টিতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ময়লা, বিষাক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ বেশি। বৃষ্টির পানিতে সয়লাব শহরের পরিচিত সড়কগুলো। মৌচাক থেকে রাজারবাগ পর্যন্ত প্রায় হাঁটু পানি। কাদা মিশ্রিত নোংরা পানিতে আছে গর্ত বা ড্রেনে পড়ার ঝুঁকিও। পল্টন, পুরান ঢাকা, শান্তিনগর, গ্রিন রোড, এলিফ্যান্ট রোড, মিরপুর সহ অনেক এলাকার চিত্র একই। শুক্রবার হয় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধ থাকলেও কোনো না কোনো কাজে বের হন নগরবাসী। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই নেমে পড়তে হচ্ছে হাঁটু পানিতে। রিক্সা থেকে আমাকে নামাই দিচ্ছে, আমি যে কি কষ্টে গেছি আমার একটা অফিসে, এরপরে এখন অফিস থেকে আসে এখন আবার পানি দিয়ে জুতা হাতে দিয়ে আমাকে আসতে হচ্ছে। সামনে বর্ষার সিজন আসতেছে, এভাবে যদি এই পানি জমে থাকে তাহলে আমাদের দুর্ভোগ সবসময় পোহাইতে হয়। স্টুডেন্ট আছে, ওদেরও সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়। আমরা যারা দোকানপাট করি তাদের বেশি সমস্যা হয়। রিক্সাতে উঠতেও পারি না, পাওয়া যায় না, আবার দামও চাই প্রচুর। কিভাবে যাব? অবশ্য বৃষ্টি হইলে পানিতে পুরো এই এলাকা তলায় যায়, আমরা খুব আতঙ্কে থাকি সবসময়। নিচু এলাকা, ড্রেনেজ অব্যবস্থাপনা, ময়লা জমে থাকার কারণে পানি নামতে না পারা সহ নানা সমস্যা নগর জুড়ে। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়, আর এই যে লুট গাড়ি নিয়ে টানে আসা খুব কষ্ট হয়। পানি লাগলে ইঞ্জিনে সমস্যা হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, অনেক সময় স্টার্ট নিতে চায় না। অল্প পানিতে অল্প বৃষ্টিতেই সব কিছু বন্ধ হয়ে যায়, এগুলো তো ঠিকমতো পরিষ্কারই করে না। সিটি কর্পোরেশন টাকা নেয়, আমাদেরই টাকা নেয়। সাধারণ মানুষ অবশ্যই দায় এড়াতে পারে না, কারণ এখানে ড্রেনেজের যে ব্যবস্থা উন্নতি করা হয়েছিল তারপরে এখানে পানি হওয়ার কথা না। বাট আমাদের ব্যবহার্য জিনিসপত্র আমরা রাস্তাঘাটে ফেরি। সরকার চেঞ্জ হয়েছে, এখন নতুন সরকারে যদি আমাদেরকে নতুন করে দেখা গেছে এই সমস্যার সমাধান করে দেয়, তাইলে আমরা এই এলাকাবাসী খুবই উপকৃত হব। পানি শুধু রাস্তা ডুবায় না, ডুবিয়ে দেয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সামনেই বর্ষা, পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা রাজধানীবাসীর। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের 4 জেলার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা, আধা পাকা ধান তলিয়ে রয়েছে পানিতে। রাত থেকে ভারী বৃষ্টি না হয় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পানিতে ডুবে থাকা ফলন কেটে ঘরে তোলার চেষ্টা করছেন অনেকে, তবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য বলছে হাওড় অঞ্চলে 40,000 হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। বুক সমান পানিতে নেমেই ধান কাটছেন কৃষক। বছরের খোরাকিটুকু অন্তত জোগাড়ের আপ্রাণ চেষ্টা। কেটে তোলা ধান বৈরী আবহাওয়ায় শুকানো যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে তলিয়েছে হাওরের বিস্তীর্ণ জমি। কৃষি বিভাগের তথ্য বলছে 55% জমির বোরো ধান কাটা হলেও পানিতে নিমজ্জিত বাকি বেশিরভাগ অংশ। তলিয়ে আছে অন্তত 13,000 হেক্টর জমির ফসল। চোখের সামনে পাকা ধান পচে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষক। জমি জলাবদ্ধ হয়ে পড়ায় হারভেস্টার মেশিনে কাটা যায়নি অনেক হাওরের ফসল। রয়েছে শ্রমিক সংকটও। এলাকায় ধান সব পাকা হয়েছে, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটা যাইতেছে না। দেখুন যে এলাকায় যে ধান পাকছে, যে মেশিনও ধান কাটতে পারতেছে না। বৃষ্টি পাইনি। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হয়নি নতুন কোনো এলাকা। হবিগঞ্জে হাওরে বানের পানিতে পুরোপুরি তলিয়েছে 5,600 হেক্টর জমির পাকা, আধা পাকা ধান। আংশিকভাবে নিমজ্জিত 5,500 হেক্টরেরও বেশি জমির ফলন। মৌলভীবাজারে ডুবেছে প্রায় 800 হেক্টর জমির ধান। জমি জামা সব লই গেছে, এখন যা পারে তুলে নিতেছি। আর এখানে যে বেশি যেরো যেটা 8-10 করে তা না হনো সম্ভবই না। 4-5 পানি তল থেকে তুলতেছি, আর বেশি পানি আছে এটা তো তোলা সম্ভব না, যেটা পারতেছে এটা নিতেছি।
বৃষ্টি আর উজানের ঢলে নেত্রকোনার বিভিন্ন হাওরে প্রায় 15,000 হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। ফলন হারিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃষি বিভাগ বলছে জেলায় হাওরের 65% জমির ফসল কাটা সম্পূর্ণ হয়েছে। ধান কাটা শ্রমিকদের সংকট রয়েছে নেত্রকোনাতেও। ধান যাই হইছে তাইও দেখবেন গেরাইছে, আমরা কাউরে কোনো উপায় গতি নাই। ধার কর্য করে আইনে আমরা ঋণ সিন করে গ্রস্ত করছি। এখন যে আমরা নিজে একাই বস্তা ঋণ কি দিয়ে দিলাম, আমরা অনেক কষ্টে আছি। যা নিচ থেকে কাটতেছি এগুলো আবার যে বৃষ্টির পানি পচা যাচ্ছে, পচা ধান। এখন তো আমাদের উপায় নেই, বাঁচার মতো কোনো পথ নেই। এদিকে বানের পানিতে হাওরের ফসল ডুবিতে দিশেহারা কিশোরগঞ্জের অনেক কৃষক। বাধ্য হয়েই আধা পাকা ধান কাটছেন অনেকে। কৃষি বিভাগের হিসাবে 6,500 হেক্টরেরও বেশি জমির বোরো ধান পানিতে তলিয়ে আছে। বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়েও বিপাকে প্রান্তিক কৃষক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হঠাৎ কালবৈশাখী ঝড়ে ভোলার চরফ্যাশন উপজেলায় প্রায় 35টি দোকানঘর ও বসতঘর বিধ্বস্ত হয়েছে, তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবার ভোররাতে উপজেলার ঢালচর ইউনিয়নের বিচ্ছিন্ন পূর্ব ঢালচর এলাকায় কালবৈশাখী ঝড় হয়। ক্ষতিগ্রস্তরা জানান, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে পূর্ব ঢালচরের 30 থেকে 35টি মাছের আড়ত, দোকানপাট, বসতঘর ও দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বাতাসে উড়িয়ে নিয়ে যায় কারো কারো ঘরের টিন, তবে লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দ্রুত সরকারিভাবে সহযোগিতার দাবি তাদের। কালবৈশাখী ঝড়ে আমাদের অস্তিত্ব বিলীন করে দিছে। আমরা একটু সরকার থেকে তদন্ত করে কিছু সহযোগিতার কামনা করছি। অনেক ঘর বাড়ি এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। এই দেখেন শহরের চালগুলো সব নিয়ে সব ওই পাখানের দিকে লয়ে গেছে। এখন আমাদের এই যে ঘরগুলো উঠাবো তার কোনো পরিবেশ নাই। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় নানা আচারে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করছে। রাজধানীর নদ্যায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে গুলশান কালাজাতপুর পশ্চিমপাড়ায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে বৌদ্ধ ধর্মানুসারীরা এতে অংশগ্রহণ করেন। তারা শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই দেশে যারা আছে সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর যুদ্ধ হানাহানি আমরা চাই না, আমরা চাই শান্তি। হিংসা হানাহানি বাদ দিয়ে, যুদ্ধ বাদ দিয়ে আমরা সবাই সম্প্রীতি দেশ বাংলাদেশ হিসেবে আমরা এটাই চাই। এদিকে মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হল ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনা সভা। শান্তি ও মানবতার বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষু ও ভক্তরা দিনটি উদযাপন করছেন গভীর ভক্তিভরে। পুরো বিহার প্রাঙ্গণ ছিল প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে মুখরিত। এই আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তি ও সহনশীলতার বার্তা বহন করে বলে জানান বৌদ্ধ ধর্মানুসারীরা। মহাপুরুষদের জীবন দর্শন কি প্রচার করে গেছেন, কোন বাণী প্রচার করে গেছেন, সেটা পঠনের মাধ্যমে ধারণ করে যদি নিজ জীবনে যদি অনুশীলন করে, তখন সেই নিজে সুন্দর, সুখী, শান্তি পাবে। আমরা বৌদ্ধ সম্প্রদায় যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষের শান্তি কামনা করি। বর্ণাঢ্য আয়োজন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহার সহ বিভিন্ন বিহারে ভিড় জমান পুণ্যার্থীরা। মোমবাতি প্রজ্বলন, বুদ্ধমূর্তি স্নান, অষ্টশীল গ্রহণ, পূজা সহ মন্দিরে মন্দিরে নানা অনুষ্ঠান হয়। হানাহানি ভুলে বিশ্বশান্তি কামনা ছিল সকলের কণ্ঠে। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে খাগড়াছড়ি ও রাঙামাটিতেও ছিল শোভাযাত্রা, ধর্মসভা সহ নানা আয়োজন। কেউ ভক্তি ভরে মোমবাতি জ্বালাচ্ছেন, আবার কেউ পানি ঢালছেন পবিত্র অশ্বত্থ গাছের গোড়ায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপনে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ মন্দিরের চিত্র ছিল এমন। সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারে আসতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনের শুরুতে মোমবাতি প্রজ্বলন ও বৌদ্ধমূর্তি স্নান দিয়ে উৎসবের সূচনা করেন আগতরা। ছিল পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, কেশধাতু ও অস্থিধাতু পূজাসহ নানা আচার অনুষ্ঠান। হানাহানি, বিদ্বেষ ও হিংসা ভুলে বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ছিল সকলের কণ্ঠে।
সকলে যাতে এই সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারে। পৃথিবীর সর্বত্র শান্তি বিরাজ করুক এই কামনা করি। এটা আমাদের শান্তির বার্তা বয়ে আনে, যেহেতু আমরা এখন পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে। পরে মন্দিরে সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও জগতের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। মানবতার কল্যাণ, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়াই বৌদ্ধ পূর্ণিমার মূল শিক্ষা বলেন ধর্মগুরুরা। অমোঘ সত্যর উচ্চারণ, এইখানে জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িকভাবে এইটাকে অনুধাবন করার জন্য বলা হয়েছে। এদিকে দিনটিকে কেন্দ্র করে অনুষ্ঠান ও সভার আয়োজন করে সম্মিলিত বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে পরিষদের নেতাকর্মীর পাশাপাশি অংশ নেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। আমরা চাইব যে আমার দেশ, আমাদের বাংলাদেশ শান্তিময় হয়ে উঠুক সকলের জন্য এবং বিশ্ব শান্তিময় পরিবেশ বিরাজমান থাকুক। প্রস্তুতি নিয়েছি, আশা করি এবারও আমাদের প্রতি বছর নিয়ে এবারও আমাদের আজকের এই বৌদ্ধ পূর্ণিমা উদযাপন এবং র্যালি আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। বুদ্ধ পূর্ণিমা উদযাপনে বর্ণাঢ্য আয়োজন ছিল পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। পরে মঙ্গল শোভাযাত্রা করে সার্বজনীন বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটি ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘ। বিহার নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। আজকের এই পবিত্র দিনে আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছি। রাঙ্গামাটি শহরের বিভিন্ন বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রা বের করেন ভিক্ষু ও পুণ্যার্থীরা। বিভিন্ন উপজেলার বিহারগুলোতে প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, দান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রার্থনা সমবেত প্রার্থনা করলাম। আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক বুদ্ধের কাছে যার নিজস্বভাবে প্রার্থনা করে থাকে। পানিগুলো যাতে আমাদের প্রত্যেকে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা প্রত্যেকে অক্ষরে যাতে পালন করতে পারে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর কাল প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন তারেক রহমান। তার সফর ঘিরে নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চাঁদনীঘাট এলাকায় নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন, বাঁশিয়াখাল পুনঃখনন কাজের সূচনা এবং বিকেলে নতুন করে স্পোর্টস 2026 প্রতিযোগিতা উদ্বোধন করবেন। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি সেগুলির একটা ধারণা কালকে আপনারা পাবেন। আর প্রধানমন্ত্রীর এই সফরটি এত প্রত্যাশিত আমাদের কাছে এই কারণে যে দীর্ঘদিন আমরা মানুষের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছি, আন্দোলন করেছি। তার আশা আমাদের অনেক আবেগের। আমরা সিলেটবাসী অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছি। শেরপুরের সীমান্ত জুড়ে এখন এক অদৃশ্য আতঙ্ক, বন্য হাতির তাণ্ডব। প্রতিদিনই ফসলি জমিতে নেমে আসে হাতির পাল, মুহূর্তেই নষ্ট হয়ে যায় কৃষকের সারা বছরের স্বপ্ন। সর্বসুরক্ষায় তাই বাধ্য হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এতে যেমন কমছে ফলন, তেমনই বাড়ছে দুশ্চিন্তা। দিনে রাতে এভাবেই সড়ক ও ফসলি জমিতে খাবারের খোঁজে নামে বন্য হাতির পাল। এটা এখন শেরপুরের ঝিনাইগাতি ও নানিতাবাড়ির সীমান্তবর্তী গ্রামের বাস্তবতা। নানিতাবাড়ির পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া এবং ঝিনাইগাতির গজনি, রাংটিয়া, বাঁকাকুড়া সবখানেই একই চিত্র। 40 থেকে 50টি হাতির বিশাল পাল প্রতিদিনই হানা দিচ্ছে বোরো ধানের ক্ষেতে। ধান পুরোপুরি পাকার অপেক্ষা করার সুযোগ নেই। হাতির আগ্রাসন থেকে বাঁচতে আধা পাকা ধানই কেটে ফেলছেন কৃষকরা। 2-3 দিন আগে হাতি 60-70টা হাতি এসে এক খোর ফসল খায়ালে দিছে সব। প্রতি বছরে হাতি ধান খায়ালায় ফসল, এগুলা খাইলে কি হবো? আগের ক্ষতি তা হাতি ধান খাই গেছে। সরকার ব্যবস্থা করলে কি করা যায়? আমার সরকার তো আর ব্যবস্থা করে না। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। ধান খাওয়ার পাশাপাশি পায়ের নিচে পিষে ফসল নষ্ট করছে হাতির পাল। ফসল রক্ষায় কৃষকরা রাত জেগে টং ঘরে পাহারা দিচ্ছেন। মশাল জ্বালানো, টিন বাজানো, এমনকি পটকা ফুটিয়েও হাতি তাড়ানোর চেষ্টা করছেন তারা। এই হাতি রাত্রে আপনার মশাল জ্বালিয়ে অনেক কষ্ট করে অনেক লোকজন এসে মনে করেন হাতি তাড়ানো হয়েছে। থানায় দেওয়ার পরে আবার রাত্রে আবার হাতি নামলো।
সারা রাত ওই দিকে কাঁচা ধান খাই গেল। মানুষের সাথে হাতির যে তাণ্ডব লাগেই থাকে, এটা আমরা কি করতে পারি না। আমরা সরকার থেকে ব্যবস্থা চাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করার পাশাপাশি মানুষ হাতির সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতিপূরণ বাবদ তারা আমাদের সাথে যোগাযোগ করছে, আর আমরা বন বিভাগ থেকে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের আবেদন গ্রহণ করতেছি। প্লাস যাদের বৈধ জমি আছে তাদেরকে আমরা ক্ষতিপূরণ অবশ্যই দিব। এই দ্বন্দ্ব নিরসনে যে কাজটা করতে হবে সেক্ষেত্রে হাতির জন্য আলাদা খাদ্যের ব্যবস্থা করতে হবে, তা না হলে এই ধরনের যে হাতির আক্রমণ সেটা প্রতিনিয়ত চলতেই থাকবে। গত ১.৫ দশকে বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ৬০ জন, আহত ও পঙ্গু হয়েছেন অনেকেই। আর মানুষের আক্রমণে প্রাণ গেছে অর্ধশতাধিক বন্য হাতির। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আমি ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকাতেই ২ জন ও সিলেটে প্রাণ গেছে ২ জনের। নতুন করে হাসপাতালে ১,২৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন ২৪ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন রোগী। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। মোট চিকিৎসাধীন ১১৪ জন রোগী। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের রোগী বেড়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা চলছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। তুরস্কে শ্রমিক দিবসের বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে শ্রমিকদের। শুক্রবার তুরস্কের শ্রমিক ইউনিয়ন এবং সহযোগী পেশাজীবী ও বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা। বিক্ষোভকারীদের উপর টিয়ারশেল ছোড়ে পুলিশ, পরে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে প্রশাসন। এ সময় দুপক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হয়। ট্রেড ইউনিয়ন কর্মী এবং বিরোধী দলের নেতাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে ইউনিয়ন, উপজেলা পরিষদ নাকি সিটি পৌরসভা কোন নির্বাচন আগে হবে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে কারো অংশগ্রহণে বাধা থাকবে না বলেও জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, যোগাযোগ রাখছে সরকারের সাথে। আলমগীর স্বপনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার আইন সংশোধন করে অধ্যাদেশ জারি। এর মাধ্যমে অপসারিত হন ইউনিয়ন পরিষদ ছাড়া আওয়ামী লীগ আমলে নির্বাচিত স্থানীয় সরকারের সব পর্যায়ের জনপ্রতিনিধি। প্রশাসক হিসেবে দায়িত্ব পান আমলারা। এতে অনেকটা বিঘ্নিত হয় নাগরিক সেবা। দুনিয়ার সব দায়িত্ব দেওয়া হয়, উনি তো সেবা দিতে পারবে না। বিষয়টি আমলে নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দেয় রাজনৈতিক প্রশাসক। তবে এভাবে বেশি দিন স্থানীয় প্রশাসন চালাতে চায় না সরকার। জুনের বাজেটে নির্বাচনী বরাদ্দের পর জুলাইয়ে ধাপে ধাপে হাঁটতে চায় নির্বাচনের পথে। এর আগে ইউপি আইন পরিবর্তন করে চলমান পরিষদ বাতিল করার পরিকল্পনা আছে সরকারের। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কত টাকা লাগবে, উপজেলা পরিষদে কত লাগবে, পৌরসভায় কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে, জেলা পরিষদে কত লাগবে, টোটাল বাজেটটি বিবেচনা করে জুলাইয়ের পরেই কোনটি আমরা আগে কোনটি পরে করব, আগামী অর্থ বছরে বাজেটের অর্থ বরাদ্দর পরেই আমরা এটা শুরু করব। স্থানীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনেরও। সরকার চাইলে সেই পথে হাঁটবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। বর্ষাকাল, তারপরে আপনার পাবলিক এক্সাম, তারপরে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর বিবেচনায় নিয়ে আপনার এই শিডিউলগুলো ডিক্লেয়ার হয়। এগুলো সব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। দ্রুত নির্বাচনের পরিকল্পনা থাকায় পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দেবে না সরকার। কোনো সিদ্ধান্ত নেই উপজেলা পরিষদ বাতিলেরও। স্থানীয় সরকারের কোনো অংশই সরকার বিলুপ্ত করবে না। এগুলো আরো অধিকতর শক্তিশালী সরকার এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে সরকারের প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নাই।
স্থানীয় সরকারের সব পর্যায়ে 15 বছর অনেকটা নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের। স্থানীয় হলেও তখনকার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল। নতুন প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। এই অবস্থায় দলটির নেতাকর্মীরা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে? যেহেতু দলীয় প্রতীক নাই, ফলে দল কাউকে নমিনেশনও দিবে না, অতএব এটা তো ওপেন থাকবে, দরজা খোলা থাকবে, যে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সাধারণ প্রতীকে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো কারচুপি বিশৃঙ্খলার হবে না। এক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার। 100% যাতে গ্রহণযোগ্য হয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ কি কেবল বিতর্ক আর সমঝোতার মঞ্চ, নাকি জনগণের ভাগ্য বদলের প্রকৃত সূতিকাগার? বরাবরই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। এমপিরা সংসদকে প্রাণবন্ত আর অংশগ্রহণমূলক দাবি করলেও বিশেষজ্ঞদের মূল্যায়ন ভিন্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিতই সংসদীয় গণতন্ত্রের প্রাণ। সেখানে বড় ঘাটতি আছে বলে দাবি তাদের। সেই সাথে স্পষ্ট ছিল সরকার আর বিরোধী দলের ভারসাম্যের অভাব। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর চেয়ে দলীয় মতাদর্শিক লড়াই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে দাবি তাদের। এই সশস্ত্র বাহিনী এবং শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ সময় পর যেখানে সরকার আর বিরোধী দলের মতদ্বৈততা থাকলেও জাতীয় সংকট সমাধানে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। এমপিরা বলছেন এবারের সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত, সেই সাথে সংসদকে প্রাণবন্ত করতে সচেষ্ট ছিল সবাই। জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু করতে চাই। সরকারি এবং বিরোধী দল মিলে একটি কার্যকর সংসদ করতে চাই। পার্লামেন্টে গিয়ে যেন আমরা কোনো পক্ষ অবলম্বন না করে দেশের পক্ষ অবলম্বন করি। গঠনমূলক সমালোচনা করলে আমরাও চেষ্টা করি সেটা শুধরানোর জন্য। এই অধিবেশনের মাধ্যমে একটা সংসদীয় ঐক্য তৈরি করেছি। সরকারি দল বিরোধী দল একত্রে সংসদ পরিচালনা করেছে। যৌক্তিক জায়গা থেকে আমরা সবাই সমান ছিলাম। তবে বিশেষজ্ঞরা সংসদের প্রথম অধিবেশনের বিশ্লেষণ করছেন ভিন্নভাবে। তাদের মতে প্রথম অধিবেশন কাঙ্ক্ষিতভাবে কার্যকর হয়নি, বিরোধী দলেরও ছিল না শক্তিশালী ভূমিকা। এই সংসদটা অনেকটাই ফর্মাল এবং ইনফর্মালের মাঝামাঝি একটা গ্রে লাইনে অবস্থান করে বলে আমার মনে হয়েছে। সমঝোতার সংসদ অনেক ক্ষেত্রে মনে হতে পারে, কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা সবাই এক জায়গায় থেকে আসলে আন্দোলনটা করেছে। আমরা মনে করি সংসদ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে। দুইটা কাজ খুব সিরিয়াসলি যে এই সংসদে হয়েছে তা না। বিএনপি যে পজিশনটা নিয়েছিল সেই পজিশনটা ঠিক ছিল, গত দেশগুলো নিয়ে আলাপ আলোচনা করা এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো প্রয়োজন সেগুলো রাখা। সেই জায়গায় যদি বিরোধী দলগুলো একমত হতো তাহলে কিন্তু আমরা জাস্টিফাইড সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগুলো পেতাম। অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যাশিত জায়গায় দেখাতে পারে নাই। জুলাই সনদ, জাতীয় সংকট, মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়েও সরকারি ও বিরোধী দলের শক্তিশালী ভূমিকা ছিল না বলেও অভিমত এই বিশ্লেষকদের। অন্যান্য আলোচনাগুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তিগুলো, সেগুলো নিয়েও খুব বেশি আলোচনা আমরা দেখতে পেলাম না। বিদ্যুৎ, জ্বালানি এবং অন্যান্য যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাগুলোতে মনে হয়েছে গুরুত্বটা কম পড়েছে আলোচনায়। জুলাই সনদ এবং মুক্তিযুদ্ধ নিয়েই বেশি বিতর্কটা হয়েছে। সেই জায়গায় অনেক ক্ষেত্রেই মনে হয়েছে আসলে দুই দলের রাজনৈতিক মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সংসদকে যতটা বেশি প্রাণবন্ত বলতে বোঝাচ্ছে যারা একে অপরকে যতটা ঘায়াল করতে পারে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সংসদকে মূল্যায়ন যদি করেন তাহলে তো আপনি সংসদকে প্রাণবন্ত বলবেনই। কিন্তু আমি তো সংসদকে বলবো সংসদের কার্যকারিতার আলোকে সেই এফিসিয়েন্সি তো করতে হলে তাকে আইন প্রণয়নে ভূমিকা রাখতে হবে। আমরা আসলে সাংসদদের কাছে প্রত্যাশা করি সরকারকে সঠিক পথে রাখার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে। এই দুই জায়গায় কিন্তু আমি সেই রকম ডিবেট দেখিনি। বিরোধী দলগুলো সেই কাজ করতে পারে নাই। বিশ্লেষকরা মনে করছেন এবারের সংসদে একদিকে যেমন অনেকে তরুণ, তেমনি অনেকে বুঝতে পারছেন না সংসদের প্রকৃত কাজ। তাই এসব ব্যাপারে সংসদ সদস্যদের জোর দেওয়ার ব্যাপারেই পরামর্শ তাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানি সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়, মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি 360 থেকে 370 টাকা, আর দেশি মুরগি 720। তবে ব্রয়লার মিলছে 180 টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালো মন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে। সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। 110 টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে 130 টাকাতে। সাদা ডিমের ডজনও বেড়েছে 10 টাকা পর্যন্ত।
কিছুদিন আগে গরম লাগে আছে, গরমের কারণে মুরগি অসুস্থ, অনেক মারা গেছে, অনেকে মুরগি খামাতে বিক্রি করে ফেলাইছে। গাড়ি যেতে পারে না তো এই কারণে দাম একটু বেশি, আর এখন বৃষ্টির কারণে অনেকটা ডিম নষ্ট হয়ে যায়। শ্রমিকদের হচ্ছে যে তাদের আয় হচ্ছে যে নিম্ন, আর হচ্ছে যে তারা ধরেন এই আয়ে হচ্ছে যে ধরেন পুষ্টিকর খাবার খাওয়া তাদের জন্য অসম্ভবপর হয়ে গেছে। এদিকে রমজানে যে সোনালী মুরগি 290-320 টাকায় কেনা গেছে তা এখন 360-70-এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই 180-90 টাকা, আর দেশি মুরগির দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগাড়। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, মনে করেন আপনার তেলের সংকট, বিভিন্ন সংকট অ্যাপেডনে হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, আস্তে আস্তে কমের মাধ্যমে আছে। আগে যদি 10টা খামার থাকতো একই এলাকায়, এমন খামার আছে মনে হয় 2টা-3টা, 7টাই কম। এই পিঠের দাম বেশি, যা মিলা। ক্রেতাদের মতে যেভাবে ডিম মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ, আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। সবাই এই দামে কিনতে পারবে না, যদি শ্রমিক শ্রেণীর জন্য একটু কম দাম হতো সেটা ভালো হতো। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে কোনো একটা জিনিসের যদি দাম একবার ঊর্ধ্বমুখী হয় সেটা ঊর্ধ্বমুখীই থাকে, এটা আসলে আর কমে না। এখন সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে এই জিনিসগুলো যে সহনশীল মাত্রায় রাখা, এবং এটাও দেখতে হবে যারা আসলে বিক্রি করছে তারাও ন্যায্য দাম পাচ্ছে কিনা। জ্বালানি তেলের সংকট সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বারিধারার ডি মাজেন্ট গির্জায় ডাকাতিতে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুট হওয়া 2.5 লাখ টাকা ও মালামাল। গেল 27 এপ্রিল ডাকাতি হয় এই চার্চে। 27 এপ্রিল রাত 2:30টা রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি ব্যাটারি চালিত রিকশা। কিছুক্ষণ পরে চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর আরও 2 জন দেয়াল টপকে ঢুকে যায় গির্জায়। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুম বাইরে থেকে লক করে দেয়া হয়। এরপর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসেন 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। উদ্ধার হয় লুট হওয়া নগদ টাকা সহ অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারায় আসে চক্রটি। আমরা টিমে যে সার্ভেলেন্স করে রিকশা দিয়ে, এই প্রথম দেখলাম রিকশা দিয়ে সার্ভেলেন্স করে, এইটাও আমরা উদ্ধার করছি যে তারা এই কাজটা, আপনারা তো সিসিটিভি ফুটেজে দেখতে পারেন হয়তো, রিকশা দিয়ে এসে সার্ভেলেন্স করে তারা মানে রিকশা চালক সেজে এসেছে। তো এটা কিন্তু একটা এইভাবে কিন্তু জিনিসগুলো হচ্ছে, আমাদের আস্তে আস্তে বের হচ্ছে জিনিসগুলো, নতুন নতুন টেকনিক তারা আবিষ্কার করছে। তো এগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের তৎপরতায় আমরা পুরোটাই উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ আরও জানায় গ্রেপ্তার সকলেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। আবুল হোসেন রতন, তার নামে 8টার মতো মামলা রয়েছে। এছাড়া মিজান, তার নামে এর আগেও একটি দস্যুতার মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে ফেলে। ডাকাত দলটির সাথে আর কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের আরো কোনো ইনসিডেন্ট করেছে কিনা, যমুনা নিউজ, ঢাকা। মামলা আছে কিনা এগুলো আমরা। সারা দেশ ঘুরে শিশু কিশোরদের মেধা বিকাশের বড় মঞ্চ মার্কস অলরাউন্ডার এখন ঢাকায়। রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজে চলছে ঢাকা জোনের আঞ্চলিক প্রতিযোগিতা, যেখানে নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে প্রতিভা দেখাচ্ছে শিক্ষার্থীরা। এবারের আয়োজনে দেশের সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কন সহ মোট 7টি বিষয়ে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে প্রতিযোগীরা। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় পেরিয়ে সেরারা লড়বে জাতীয় পর্যায়ে। আয়োজকরা জানান 3টি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এখান থেকে বিজয়ী 54 জন সেরা পারফর্মার পাবেন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। এছাড়া সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিজয়ীদের জন্য রয়েছে সর্বমোট 1 কোটি টাকারও বেশি পুরস্কার। চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকেও বিশেষ সম্মাননা ও কম্পিউটার প্রদান করা হবে। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ কিউইদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল তৃতীয় শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে জয় দিয়ে সফরের
করতে চায় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের ক্ষত ভুলে তাই সমতায় ফেরার লক্ষ্য জানালেন ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তবে ছন্দে থাকা শামীম পাটোয়ারি বললেন সিরিজ জয়েই চোখ টাইগারদের। শনিবার মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। বৃষ্টির অঝোর কান্নার এই দৃশ্য সাগরিকার। বুধবার চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 ভেসে গেছে জলে, তাই শেষ লড়াইয়ে চোখটা এবার হোম অফ ক্রিকেট মিরপুরে। ম্যাচের আগের দিন শুক্রবার মেজাজ ফুরফুরে লিটন দাসের দলের। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসটা প্রথম টি-20 ম্যাচের আধিপত্যে এখন আরও একটু দৃঢ় স্বাগতিকদের। অনুশীলন শেষে প্রথম ম্যাচে ব্যাট হাতে নো লুকে বাজিমাত করা শামীম পাটোয়ারি বললেন, যা কিছু চলছে শেষ লড়াইয়ে মাঠে নামার আগে। আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার্ড ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। ফিল্ডিং অনেক করতে হয়েছে আমাদের, ইভেন ফিল্ডিং কোচ আমাদের অনেক টাইম নিয়ে ফিল্ডিং প্র্যাকটিসটা করেছে। আর ইভেন সব কিছুই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। কদিন ধরেই ঢাকার আকাশেও চলছে মেঘের লুকোচুরি খেলা। যদিও শনিবার মিরপুরে ব্যাট বলের লড়াইয়ের বাইরে বেশি কিছু ভাবছেন না শামীমরা। সিরিজ জয়ের সুযোগ নিতে মিরপুরের উইকেটেও উইনিং কম্বিনেশন মাথায় রেখে নামতে পারে লাল সবুজের দল। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, কিছু বলার নেই। আর অবশ্যই আমাদের ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। আমি চাইবো যে অবশ্যই এইভাবে খেলা উচিত টি-20 ম্যাচ। সো না হলে আমরা বড় ম্যাচগুলি জিততে পারবো না। প্রথম ম্যাচের সহজ হার খুব একটা দমিয়ে রাখতে পারছে না ব্ল্যাক ক্যাপদের। সাদা বলের এই সফর জুড়ে নিজের নাম চেনানো কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট তাই দেখছেন সিরিজের সমতায় ফেরার সুযোগটাই। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে উইকেট বিবেচনায় ব্ল্যাক ক্যাপদের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতা আনার সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। প্রথম ম্যাচে আমাদের অনেকেই ভালো করেছে। কিছু ক্ষেত্রে বোলিংয়ে, কিছু জায়গায় ব্যাটিংয়ে খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি আমরা। দল হিসেবে কিছু জায়গায় আমাদের আরো ভালো করতে হবে, ব্যাপারটা আমরা জানি। কিউইদের হাতে সুযোগ নেই সিরিজ জয়ের, তবে শনিবার দুপুর 2টায় শুরু হওয়া ম্যাচটা জিতে সফর শেষ করতে চায় তারা। আর শেষ হাসিটা হাসতে পারলে টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জিতবে বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। 4 বছরের মাঝে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কিছুটা স্থিতিশীল হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজার। শুক্রবার ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $114 আশপাশে। আগের দিন 1 লাফে 8% বেড়ে এই তেলের দাম পৌঁছায় $126। পাশাপাশি $105 আশপাশে রয়েছে প্রতি ব্যারেল WTI তেলের দাম। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই অস্থিতিশীল জ্বালানির বাজার। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের উপর মার্কিন নৌ অবরোধের কারণে স্বস্তি ফেরেনি তেলের বাজারে। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।